প্রিয় ক্লাস 6 এর শিক্ষার্থী, তোমরা হয়তো অনেকেই আমাকে চেনো না। তোমাদের এটা প্রথম ক্লাস সম্ভবত, অথবা দ্বিতীয় ক্লাস, যাই হোক। তোমাদের আগামীকালকে একটা পরীক্ষা আছে। পরীক্ষার কিভাবে প্রশ্ন করা হয়েছে, প্রশ্নপত্রের আলোকে কিছু এমসিকিউ নিয়ে আমরা আলোচনা করব, যাতে পরীক্ষাটা ভালো হয়। আমাদের যে অধ্যায়গুলো আছে, অধ্যায়গুলোর মধ্যে যে যে জায়গাগুলো তোমাদের প্রবলেম আছে একটু কমেন্টস করে জানাবে। আর তোমরা যারা যারা উপস্থিত এসছো সেটাও একটু কমেন্টস করে জানাবে। তোমাদের দুটো অধ্যায় আছে, একটা রূপতত্ত্ব, একটা বাক্যতত্ত্ব। এই দুটো অংশ কিছু এমসিকিউ অ্যাটলিস্ট আমি তোমাদের ইম্পর্টেন্ট কিছু এমসিকিউ আমি আলোচনা করব। তার আগে দেখি তোমরা কতজন এসছো, একটু দেখে নিই। তোমরা মাত্র 31 জন দেখতে পাচ্ছি। কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম। আশা করি ভালো আছো। তোমরা ছোট ছোট বাচ্চারা, এই ভর দুপুরে তোমাদের ক্লাস নেওয়ার জন্য দুঃখিত, কিন্তু যেহেতু তোমাদের পরীক্ষা, এটা ইম্পর্টেন্ট একটা জিনিস, তোমাদের একটু ভালো করতে হবে। ওকে, আমরা শুরু করতে পারি। ওকে, প্রথমেই দেখো আমরা একটা রূপতত্ত্ব লিখে দিয়েছি। হ্যাঁ, রূপতত্ত্ব। প্রথম কথা হচ্ছে রূপতত্ত্ব জিনিসটা কি। রূপতত্ত্ব বিষয়টা একটু জানিয়ে দিই, তারপরে আমরা প্রত্যেকটা জায়গায় একটু থামবো, একটু দেখবো, তারপরে তার সম্পর্কে কি কি এমসিকিউ আসতে পারে সেই এমসিকিউগুলো দেখবো। তোমরা জানো যে আমাদের বাংলা ভাষায় একটা ব্যাকরণ আছে, ঠিক আছে? বাংলা ভাষায় কি আছে? আমরা একটা ব্যাকরণ দেখি। ব্যাকরণ, এটার নাম হচ্ছে ব্যাকরণ। এই ব্যাকরণের আলোচ্য বিষয় কি বললাম? আলোচ্য বিষয়। আলোচ্য বিষয় কয়টা ব্যাকরণ আলোচ্য বিষয়? ব্যাকরণ সাধারণত 4টে বিষয় নিয়ে আলোচনা করে থাকে। হ্যাঁ, একটার নাম হচ্ছে ধ্বনিতত্ত্ব, আর একটা হচ্ছে রূপতত্ত্ব, আর একটা বাক্যতত্ত্ব, আর একটা শব্দতত্ত্ব। ক্লিয়ার? কি বললাম? আমাদের যে ব্যাকরণ পড়ি, তোমরা জানো যে আমাদের যে ব্যাকরণটা, এই ব্যাকরণের নাম হচ্ছে প্রথাগত ব্যাকরণ। এই প্রথাগত ব্যাকরণের সাধারণত 4টি অংশ থাকে। একটা ধ্বনিতত্ত্ব, একটা রূপতত্ত্ব, একটা বাক্যতত্ত্ব, একটা শব্দতত্ত্ব। আমাদের আজকে যে আলোচনাটা করব, এই আলোচনাটা হচ্ছে 1 নম্বর হচ্ছে রূপতত্ত্ব। আমরা এটা আলোচনা করব আর এটা আলোচনা করব, এবং এখান থেকে কিছু এমসিকিউ দিব। তার আগে বলো ধ্বনিতত্ত্ব কি? ধ্বনিতত্ত্ব যে আমরা যে বর্ণগুলো নিয়ে লিখি না, যে আমরা ক, খ, অ, আ, আমাদের এই যে, অর্থাৎ ইংরেজি নাম হচ্ছে, ইংরেজিতে আমরা ধ্বনিতত্ত্ব। ধ্বনিকে কি বলি? আমরা যেমন ইংরেজিতে বলি সাউন্ড। তো সাউন্ড যেটা বলি, কিন্তু তত্ত্ব যেটা বলা হয়, তত্ত্বকে বলা হয় ফোনোলজি। এরপর দেখো, যখন আমি এটা রূপতত্ত্ব যাব, রূপতত্ত্ব আপনার নামে আসলে শব্দতত্ত্ব। শব্দতত্ত্ব হচ্ছে শব্দতত্ত্ব হচ্ছে তোমার ওয়ার্ড। তো ওয়ার্ড যদি হবে, সেই ওয়ার্ডের নাম আমরা দিব মরফোলজি। এরপরে বাক্যতত্ত্ব। বাক্যতত্ত্ব হচ্ছে সেন্টেন্স। এই সেন্টেন্সটাকে আমরা বলবো সিমেন্টিক্স। আর আরেকটা হচ্ছে শব্দতত্ত্ব। এটা বলে গেছি, এটা অর্থতত্ত্ব। এই অর্থতত্ত্ব হচ্ছে সিনট্যাক্স। তাহলে আমাদের প্রয়োজন হচ্ছে এটা এবং এটা নিয়ে আলোচনা করব। তো প্রথম দেখি আমি অপেক্ষা করছি আর তো একজন আসে কিনা, তারপরে শুরু করি। এই রূপতত্ত্ব আমরা প্রথমেই চলে যাব। রূপতত্ত্ব জিনিসটা কি? এখানে দেখো, রূপতত্ত্ব হচ্ছে, মনে রাখবে, এটা কি? শব্দের গঠন। শব্দের গঠন 1 নাম্বার, শব্দের গঠন। আর অথবা একটি শব্দের সাথে মানে একক শব্দের সাথে অন্য শব্দের সম্পর্ক। এই সম্পর্ক নির্ণয় করলে সেটার নাম হলো, তাহলে কি? শব্দের গঠন। অ্যাকচুয়ালি শব্দের গঠন। এটা যদি না হয় তাহলে কি?
একটি শব্দের সাথে অন্য একটি শব্দের সম্পর্ক যেটা, সেটার নাম হচ্ছে রূপতত্ত্ব। সেই শব্দের সম্পর্কের মধ্যে কয়টা অংশ থাকে? যেমন ধরো আমরা এখানে বললাম যে এখানে কি কি বলতে পারি আমরা, শব্দের গঠনটা কি হতে পারে। শব্দের গঠন আমি লিখলাম ক, ঠিক আছে, আমি এখানে লিখলাম ল, আমি এখানে লিখলাম ম। তাহলে কর সাথে কি আছে? কর সাথে কিন্তু একটা অ আছে, তাই না? তাহলে কর সাথে আমরা কি বললাম? ক যোগ করলাম, ক অ, ল অ, ম অ। ঠিক আছে, এই দুটো হওয়ার পরে দেখো, এটা হওয়ার পরে আমরা কি বললাম? এই একসাথে করার পরে এটা হলো কলম। এই কলম এর অর্থ আছে? কলম সমান সমান অর্থ কি আছে? অর্থ আছে। তাহলে মানে আমি বললাম অর্থ আছে। তাহলে এই সম্পর্কিত যে কথাটা বললাম এটার নামই হচ্ছে রূপতত্ত্ব। ক্লিয়ার? তো এই যে কলম বললাম, বিভিন্ন রকম শব্দ তুমি ইচ্ছে করলে সৃষ্টি করতে পারো। কলম, বই, খাতা, আমরা যে শব্দগুলো বলছি এই শব্দগুলো কি বর্ণের পর বর্ণ সাজিয়ে আমরা শব্দগুলো বলছি। এই শব্দ তৈরি করার নাম হচ্ছে রূপতত্ত্ব। ক্লিয়ার? এখন এই রূপতত্ত্ব করতে গেলে আমাদের কয়টা অংশ দরকার হয়? আমাদের কয়টা অংশ, আমরা রূপতত্ত্ব তৈরি করতে গেলে কয়টা অংশ আমাদের পরিশ্রম করতে হয় সেই অংশগুলো দেখো। এক নম্বর দেখো, এক নম্বর অংশ দেখো, এক নম্বর আমরা নাম দিলাম যে প্রত্যয়। ঠিক আছে, এক নম্বর নাম দিলাম প্রত্যয়। দেখো খুব প্রত্যয় তোমার ক্লাস 6 আসলে এর ব্যাপক প্রত্যয় ব্যাপক একটা জিনিস, কিন্তু আমরা খুব সংক্ষিপ্ত শিখতে পারবো। প্রত্যয় ইংরেজি থেকে যেটা বলা হয় সাধারণত সাফিক্স বলা হয়। সাফিক্স বলা হয়, কিছু প্রত্যয় আছে, কিছু বর্ণ আছে যে বর্ণগুলো অ্যাকচুয়ালি ধাতু এবং শব্দের মূলের ডান দিকে বসে। ধাতু এবং শব্দের মূলের ডান দিকে বসলে তার নাম হয় প্রত্যয়। তাহলে প্রত্যয় নিয়ে আলোচনা করা হয় কি রূপতত্ত্বের মধ্যে। তাহলে আমরা এক নাম্বার কি দেখলাম? রূপতত্ত্বের আলোচ্য বিষয়। এক নাম্বার দেখো আমরা বললাম এক নম্বরে গেল প্রত্যয়। যেমন প্রত্যয়, একটা প্রত্যয় আমরা এখানে করি। প্রত্যয় যেমন দেখো এখানে আমরা বলি, যেমন আমরা বলি কাব্য একটা শব্দ, হ্যাঁ কাব্য। তারপর আমি ধরো তোমাদের বই থেকে দিই বলা, বলা এ একটা। তারপরে ইচ্ছুক, ঠিক আছে, ইচ্ছুক এ একটা। তারপরে মিশুক, কি বললাম? মিশুক এ একটা। এখন দেখো কাব্যটুক ভাঙো, এই কাব্য ভাঙলে দেখো বেরিয়ে আসে কবি, কবি যোগ অন্তস্থ জ, বলা বল যোগ আ, ইচ্ছুক ইচ্ছা যোগ উক। তারপর দেখো মিশুক মিশ যোগ উক। এখন মজার ব্যাপার হলো আমরা এই দিকে যেগুলো পেলাম, এই যে এটা পেলাম, এই একটা পেলাম, এই একটা পেলাম, এই একটা, এই যে এইগুলো হচ্ছে শব্দ বা ধাতু। এখন শব্দ বোঝো, শব্দ হচ্ছে নর্মাল শব্দ, ধাতু হচ্ছে ক্রিয়ার মূল অংশকে ধাতু বলা হয়। ঠিক আছে, ক্রিয়ার মূল অংশ হচ্ছে ধাতু, আর শব্দ হচ্ছে আমরা যে শব্দগুলো বলি, যেমন হাত, পা, কান, নাক, এক্সেপ্ট তোমরা যে পদগুলো দেখবা সব পদগুলো বিশেষ্য বিশেষণ সর্বনাম অব্যয় এই সব পদগুলো একত্রিত করলে আলাদা হয় কি ক্রিয়াপদ। এই ক্রিয়াপদকে বিশ্লেষণ করলে ধাতু পাওয়া যায়, আর অন্যান্য নাম শব্দ ভাঙলে যেটার নাম হয় শব্দমূল। তাহলে আমাদের এক নম্বর হচ্ছে কি রূপতত্ত্বের মধ্যে অংশ হচ্ছে প্রত্যয়। এই প্রত্যয়গুলো যেমন এরকম। দুই নম্বর অংশ কি? দুই নম্বর দেখো বিভক্তি। এখন দেখো বিভক্তি কি? বিভক্তি মনে রাখবা, তোমরা অনেকেই পড়েছো। বিভক্তি আসলে দেখো আমরা যখন শব্দগুলো বলি, শব্দ বা কি বলি, শব্দ বা ক্রিয়াপদ, এই দুটো জিনিসটা বলি আমরা। একটু বুঝতে হচ্ছে এদিকে, এগুলো হলো বিভক্তি। দেখো বিভক্তি, এটা সংজ্ঞাটা মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট। এখানে কি দেখো শব্দমূল, শব্দমূল বা ক্রিয়ামূল, ক্রিয়ামূলের পরে বসে।
তাহলে কি হলো, শব্দমূল বা ক্রিয়ামূলের পরে কি বসে, বিভিন্ন জিনিস বসতে, র, এ, রা, এরা, গুলি, গণ, এইগুলো জিনিস বসতে পারে। এই জিনিসগুলোর নাম হচ্ছে বিভক্তি। এমন দেখো, ধরো আমরা ক্রিয়ামূল থেকে করলাম, এইটা একটা ক্রিয়ামূল দিলাম, তোমরা ক্রিয়া অবশ্যই চিনবে। এই যে এটা ধরো ক্রিয়ামূল, ক্রিয়ামূল থেকে কি বললাম, আমি কর একটা, আমি বললাম কর, ঠিক আছে, করের সাথে যোগ করো, তারপরে অনেকগুলো জিনিস আমি যোগ করতে পারি, হ্যাঁ, কর সাথে যোগ করো, যেমন কর যোগ ই একটা ই বিভক্তি, কর যোগ এ একটা এ বিভক্তি, কর যোগ ইয়ে একটা ইয়ে বিভক্তি, কর যোগ তে করতে একটা বিভক্তি, কর যোগ লে লে একটা বিভক্তি। দেখছো, তাহলে এখানে কি হলো শব্দগুলো, যেমন এখানে দেখো আমি বললাম করি, তারপরে করে, তারপরে করিয়ে, করিয়ে, তারপরে আমি বললাম করিতে, তারপরে বললাম করিলে। বুঝতে পেরেছো? এই যে আমি ডান দিকে যেগুলো বসালাম, এই যে এই শব্দের সাথে যেটা বসালাম, সেই সবগুলোর নাম হচ্ছে বিভক্তি। তাহলে বিভক্তি বুঝতে পেরেছো? এই বিভক্তির নাম কিন্তু বলা হচ্ছে ক্রিয়া বিভক্তি। ক্রিয়া বিভক্তি কিন্তু স্পেসিফিক নয়, ক্রিয়া বিভক্তি কিন্তু অসংখ্য হতে পারে। তোমার যত সামনে ক্রিয়াপদ আছে, সব ক্রিয়াপদের সাথে যে বিভক্তিগুলো যোগ করতে পারো, তখনই তার মতো হয়ে যায়। এই জন্য ক্রিয়া বিভক্তি অসংখ্য। এরপর দেখো শব্দমূল, শব্দমূলের সাথে যখন করবা তখন কিন্তু এটা 7 প্রকার। হ্যাঁ, এই শব্দমূলের সাথে বিভক্তি কিন্তু 7 প্রকার। এই 7 প্রকার কি কি তোমরা জেনে রাখো। 7 প্রকার হচ্ছে, মাথায় রাখবা, প্রথমা থেকে সপ্তমী। হ্যাঁ, আমি দিলাম, এইদিকে দেখা যাচ্ছে কিনা, প্রথমা, এখানে দেখো, প্রথমা হতে পারে, দ্বিতীয়া হতে পারে, তৃতীয়া হতে পারে, চতুর্থী হতে পারে, পঞ্চমী হতে পারে, ষষ্ঠী হতে পারে, সপ্তমী হতে পারে। এই শব্দ বিভক্তি 7টার বেশি নয়, এটা খেয়াল করবা। তাহলে প্রথমা যেমন শূন্য, অ, দ্বিতীয়া কে রে, তৃতীয়া দ্বারা দিয়া কর্তৃক, চতুর্থী কে রে, পঞ্চমী হবে থেকে চে, ষষ্ঠী র এ, সপ্তমী এ অন্তস্থতে। দেখছো, এই জিনিসগুলো সাধারণত কি হয়, একটা শব্দের সাথে বসতে পারে, বসলে সেটার নাম হয়ে যায় কি হয়, শব্দমূল বা শব্দ বিভক্তি। তাহলে বিভক্তি বুঝতে পেরেছো? এরপরে দেখো, আমরা বিভক্তির পরে দেখো উপসর্গে চলে যাব। হ্যাঁ, এরপরে যে অংশে চলে যাব সেটার নাম হচ্ছে, তারপরে কিন্তু আমি এমসিকিউ করব। এখান থেকে তোমরা খুব মনোযোগ এবং এমসিকিউ করব, খুব ইম্পর্টেন্ট। এর পরের অংশ নাম দিলাম দেখো উপসর্গ। উপসর্গ কি জিনিস? এই উপসর্গের ইংরেজি নাম কিন্তু প্রিফিক্স, মনে থাকবে। যেমন প্রত্যয়টা আমি বলেছি সাফিক্স। সাফিক্স মিন কিছু শব্দাংশ, শব্দের কিছু বর্ণ বা বর্ণসমষ্টি শব্দের ডান দিকে বসে বা ধাতুর ডান দিকে বসে বা পরে বসে, আর প্রিফিক্স হচ্ছে আগে বসে। এই উপসর্গ দিয়েও কিন্তু শব্দ তৈরি করা যেতে পারে, যেতে পারে না, যায়। যেমন আমরা এখানে বললাম উপসর্গ। উপসর্গ নিজস্ব কোনো অর্থ নেই, কিন্তু অন্য শব্দের সাথে বসে উপসর্গ অর্থ তৈরি করতে পারে। উপসর্গ যেমন দেখো, আমি বললাম এইখানে একটা শব্দ দিলাম, হ্যাঁ, এখানে আমি একটা উপসর্গ দিলাম, প্রো, ঠিক আছে, প্রো একটা উপসর্গ দিলাম। সবাই দেখো, এই প্রো উপসর্গটা আমি এখানে দিলাম, একটা প্রো উপসর্গ ব্যবহার করলাম। সবাই দেখো, এই উপসর্গটা প্রো অর্থ কি কেউ জানো? সবাই জানো প্রো কোনো অর্থ নেই? কেউ জানো না? প্রোর কোনো অর্থ নেই, কিন্তু দেখবা প্রোটার যেহেতু অর্থ নেই, কিন্তু প্রো শব্দের আগে বসে অনেক রকম অর্থ তৈরি করতে পারে। কি ব্যাপারে? এখানে দেখো আমি দিলাম, এখানে দেখো আমি দিলাম প্রহার, 1 নাম্বার দিলাম। ওকে, ভেরি গুড। আমি দিলাম প্রবাদ, ঠিক আছে। আমি দিলাম প্রমাণ, আমি দিলাম প্রনেতা, আমি দিলাম প্রকার, ঠিক আছে। তারপরে আমি দিলাম নিত। এখন দেখো, সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে প্রমাণ, প্রনাম। এখানে দিলাম প্রনাম,
দেখো তো সবচেয়ে যারা ভালো করে মনোযোগ দিচ্ছ তারা দেখবা অবশ্যই জিনিসটা পারবে। আমি একটু তোমাদের স্মরণ করে দিই। কি স্মরণ করে দেখবা? দেখো প্রো কোনো অর্থ আছে? কোনো অর্থ নেই। প্রো কি জিনিস আমরা এর আগে কখনোই জানতাম না। প্রো কি জিনিস? নাথিং, প্রোর কোনো অর্থ নেই। কিন্তু উপসর্গ বলেছি, উপসর্গের কোনো অর্থ নেই। কিন্তু উপসর্গ কোথায় বসে? শব্দের একতা। হার একটা শব্দ, হারের আগে উপসর্গ বসে, দেখো প্রহার। বাদ একটা শব্দ, দেখো আগে প্রবাদ। মান একটা শব্দ, দেখো আগে বসছে। নেতা একটা শব্দ, দেখো এর আগে বসছে। কার একটা শব্দ, দেখো আগে বসছে। মৃত একটা শব্দ, দেখো এর আগে বসছে। নাম একটা শব্দ, দেখো আগে বসছে। এখন দেখো তো অর্থ হয় কিনা, এখন অর্থ হয় কিনা আমরা একটু দেখার চেষ্টা করব। এখানে দেখো প্রযোগ নাম, তাহলে এখানে কি হলো? আমরা বললাম এই শব্দটা হয়ে গেল প্রনাম। আমি বললাম প্রনাম। ওকে, এক। দুই নম্বর দেখো প্রযোগ হার, আমি এখানে বললাম প্রহার। ওকে, আমি বললাম প্রযোগ বাদ, আমি এখানে বললাম প্রবাদ। ঠিক আছে, আমি এখানে বললাম প্রযোগ মান, আমরা এখানেও শব্দটা হয়ে গেল প্রমান। এখানে বললাম প্রযোগ নেতা, এখানে হয়ে গেল নেতা অর্থাৎ প্রনেতা। এখানে বললাম প্রযোগ কার, এখানে প্রকার, প্রকার ভেদ। এখানে দেখো প্রযোগ নিত, আমি বললাম প্রণীত। ওকে, এখন দেখো অর্থটা কি? দেখো অর্থটা হচ্ছে প্রণাম মানে কাউকে কুর্নিশ করা, প্রহার মানে কাউকে আঘাত করা, প্রবাদ মানে প্রভাব অর্থাৎ ধরি মাছ না সুই পানি, এই জাতীয় প্রভাব। প্রমাণ মানে প্রুফ করে দেওয়া। প্রণেতা মানে প্রণয়ন, মেকার। প্রকার মানে প্রকার ভেদ। প্রণীত মানে যে প্রণয়ন করেছে। ওকে বয়েজ গার্লস, দেখো আমরা এই সুন্দর অর্থগুলো কিন্তু পেয়ে গেলাম। কি পেয়ে গেলাম? আমরা একটা মাত্র প্রো দিয়ে কত রকম শব্দ তৈরি করতে পারলাম। কিন্তু মজার ব্যাপার হচ্ছে আমরা যখন শুধু প্রো দিয়েছি তখন কিন্তু কোনো শব্দ আমরা খুঁজে পাই নাই, কারণ প্রো দিয়ে আমরা একটা শব্দ খুঁজে পাচ্ছিলাম না। তো যেহেতু প্রো দিয়ে কোনো শব্দ খুঁজে পাচ্ছিলাম না, সেহেতু আমরা এখন সেই জিনিসটা পেয়ে গেলাম। এই একটা প্রো দিয়ে কত শব্দ পেলাম? অনেক শব্দ পেয়ে গেছি। তাহলে তো আমাদের কোনো সমস্যা নেই। তাহলে এই উপসর্গ কার আলোচ্য বিষয়? এখন দেখো এই উপসর্গ কিন্তু আমাদের এই রূপতত্ত্বের আলোচ্য বিষয়। রূপতত্ত্ব মানে কি বলেছি? শব্দতত্ত্ব। শব্দতত্ত্ব মানে কি? শব্দ তৈরি করা। কিভাবে? আচ্ছা, তুমি এই যে পাঞ্জাবি তৈরি করেছো তোমরা, অথবা মেয়েরা নতুন ড্রেস তৈরি করেছো, এখন তো মানে দর্জি বাড়ি যাওয়া খুবই চাপ, হয়তো যাওয়া হয় নাই। আমরা কত ঈদের কথাই বলি। তো আমরা কাপড় তৈরি করি। কাপড় তৈরি করা অনেকেই মাপ দিয়ে কাপড় তৈরি করি না? আমরা কাপড় কিনে নিয়ে আসি বাজার থেকে। তো কাপড় দিয়ে আসলে কিছু করা যায়? আমি একটা পায়জামা বা পাঞ্জাবি বা কিছু তৈরি করবো, কাপড় দিয়ে সাধারণভাবে কিছু করা যায় না। জাস্ট কাপড় দিয়ে ঘর বসা যেতে পারে, কাপড় কেটে হয়তো একটু বিছানার চাদর করা যেতে পারে, কিন্তু সুন্দর সুন্দর ড্রেস তৈরি করা যায় না। তাহলে কাপড়ের কোনো অর্থ নেই। কিন্তু কাপড়টা আবার মেইন। এই কাপড় দিয়ে দেখো, কাপড় দিয়ে তুমি মনে করো কাপড়টা হচ্ছে উপসর্গ। কাপড় দিয়ে আবার বহুত রকম জিনিস তৈরি করা যেতে পারে। কি দিয়ে? কাপড় দিয়ে পায়জামা হতে পারে, কাপড় দিয়ে পাঞ্জাবি হতে পারে, কাপড় দিয়ে টুপি হতে পারে, কাপড় দিয়ে মেয়েদের ফ্রক হতে পারে, কামিজ হতে পারে, কাপড় দিয়ে তারপরে ব্যাগ হতে পারে। কাপড় দিয়ে এমন কোনো জিনিস নাই যে কাপড় দিয়ে হয় না। তা মনে রাখবা যে উপসর্গ অর্থ নেই কাপড়ের মতো, কিন্তু এই কাপড়টায় হাজার রকম কাজে লাগে। যখন তাকে ওইভাবে কাজ করানো হয়। অনুরূপভাবে প্রো একটা উপসর্গ, তার নিজের কোনো অর্থ নেই, কিন্তু এই প্রো উপসর্গটাই বিভিন্ন রকম কাজের সাথে সম্পৃক্ত হলে অনেক রকম শব্দ তৈরি করে। এটার নাম হচ্ছে রূপতত্ত্বের একটা অংশ, অর্থাৎ উপসর্গ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে চলে যাও, উপসর্গের পরে আমরা যাব, সেটা হচ্ছে সমাস। সমাস থেকে সবাই দাঁড়িয়ে যাবে। সমাসের সংজ্ঞাটা থেকে প্রশ্ন আসবেই। সমাস হচ্ছে কোনো শব্দকে আমরা যখন এক বা একাধিক শব্দ ব্যবহার করে সংক্ষেপক হিসেবে প্রকাশ করি, অথবা ভালো সংজ্ঞা দিতে বলো, দুই বা তার চেয়ে বেশি শব্দ একসঙ্গে যুক্ত হয়ে যখন একটি শব্দ তৈরি হয়, অর্থাৎ এখানে যেটা বইয়েটা দিবা, দুই বা ততোধিক শব্দ এক জায়গায় যুক্ত হয়ে যখন একটা সুন্দর শব্দ তৈরি হয়, তখন তার নাম সমাস। এরপরে যে অংশটা আছে সেই অংশের নাম আমরা একটু দেখি।
এটা বলছে যে শব্দের শ্রেণীবিভাগ বা সংবর্গ, এটা বুঝতে দিলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে কিন্তু এই অংশটা বোঝানোর পরেই আমরা চলে যাব কিছু মৌখিক জিনিসে চলে যাব। মৌখিক জিনিস হচ্ছে সংসর্গ। সংসর্গ বলতে 5 প্রকার বলা হয়েছে, অর্থাৎ এটা মনে হয় তোমরা ক্লাস 5-এ পড়েছো। তোমরা পদ পড়েছো না? পদের প্রকারভেদ কয়টা? 5টা। এখানে পদ না দিয়ে সংসর্গ সর্গ বলা হচ্ছে, ঠিক আছে? সেই সংসর্গ সর্গ কি? বিশেষ্য। তাহলে আমরা নাম দিলাম, এখানে কি নাম দিলাম? এখানে একটা ছোট্ট নাম দিয়ে দিলাম সংবর্গ। অর্থাৎ হচ্ছে সংবর্গ। সংবর্গ পুরো অন্য একটা নাম দিয়েছে শব্দের শ্রেণী বিভাগ, ঠিক আছে? সংবর্গ বা শ্রেণী বিভাগ, শব্দের শ্রেণী বিভাগ। শ্রেণী বিভাগ কয়টা? তোমরা ভালো করে খেয়াল করবে, আসলে 5টা। আমি মৌখিক বলবো, বেশি লিখবো না। 1 নাম্বার বিশেষ্য পদ, ঠিক আছে? আমি বললাম বিশেষ্য। 2 নাম্বার বিশেষ্য সর্বনাম পদ, সর্বনাম পদ। 3 নাম্বার বিশেষণ। 4 নাম্বার ক্রিয়া। 5 নাম্বার অব্যয়। ক্লিয়ার? এই আশা করি এগুলোর নাম তোমরা শুনে থাকবে। নাম শুনেছো না? অবশ্যই নাম শুনে থাকবে। সম্বর্গ বা শব্দের শ্রেণীবিভাগকে আমরা 5 ভাগে ভাগ করেছি। ওকে, সহজ কথা। তোমরা একেবারে ইংরেজি মনে রাখবা। যদি বাংলায় মনে না থাকে, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, তারপরে এটা কনজাংশন বলতে পারো, অব্যয়। আবার কখনো কখনো কিছু কিছু ক্ষেত্রে ইন্টারজাংশনে হয়ে যেতে পারে। তাহলে বিশেষ্য, এখানে দেখো বিশেষ্য নাম, পৃথিবীর তাবৎ নাম। তুমি জন্ম থেকে এ পর্যন্ত কত নাম শিখেছো? মানুষ জাতির নাম, কুকুর জাতির নাম, ভেড়া জাতির নাম, মানে সমস্ত জাতি। করোনা একটা নাম, কিন্তু করোনা এটাও কিন্তু একটা বিশেষ্য পদ, ঠিক আছে? তাহলে আমরা এই করোনা, বিভিন্ন রোগের নাম, সব বিশেষ্য পদ। তারপরে তোমার আসবাবপত্র, তোমার বাসায় দেখবা চেয়ার, টেবিল, ঘড়ি, আলমারি, তারপরে মানে সামনে টেলিভিশন, তারপরে তুমি মোবাইল ফোন, ফ্যান, যত কিছু পাবা সবগুলোর নাম হচ্ছে বিশেষ্য। মনে রাখবে, চাল, ডাল, আটা, ময়দা, পানি, এগুলো বিশেষ্য পদ। সোনা, দানা, গয়না, সব বিশেষ্য পদ। কিন্তু আমরা দ্বিতীয় নামটা দিয়েছি দেখো সর্বনাম। সর্বনাম কি? আচ্ছা, বারবার তুমি কি তোমার ধরো একজনের নাম, তোমার বন্ধু রহিম, রহিম তার নাম, অথবা করিম তার নাম, তুমি বলছো করিম। করিম বারবার তুমি তাকে করিম করিম বললে কি ভালো লাগবে? যেমন বলো করিম ভালো ছেলে, করিম আমার বন্ধু, করিমদের বাড়িতে আমি রোজ যাই, করিমরা রোজ খেলা করে, করিমরা খুব ভালো, এইভাবে বললে কি ভালো লাগবে? না। তাহলে আমরা কি করি? এই নামের পরিবর্তে আমরা কিছু ব্যবহার করি। কি ব্যবহার করি? সে ব্যবহার করতে পারি, তিনি ব্যবহার করতে পারি, আমরা ব্যবহার করতে পারি, আমি ব্যবহার করতে পারি, তারপরে তাদের ব্যবহার করতে পারি। এই যে নামের পরিবর্তে আমরা যা ব্যবহার করছি সেটার নাম সর্বনাম। এখন বলতে পারো স্যার এগুলো তো নাম বললে, ঠিক আছে, আমি এটার নাম দিলাম ধরো এটার নাম দিলাম ডাস্টার। এই ডাস্টারটা কিন্তু বিশেষ্য। আমি বললাম বারবার ডাস্টার এটি দাও তো, এটার নাম হলো গেল কি হয়ে গেল? এটার নাম হলো সর্বনাম। তাহলে বিশেষ্যের পরিবর্তে যা ব্যবহার করবো সেটার নাম সর্বনাম। তাহলে আমরা এই যে এটি, ওটি, সেটি, সে, তাহারা, ইহারা, উহা, আমি, সে, এই জাতীয় সব হলে সর্বনাম হয়। এরপরে নাম হচ্ছে, তাহলে আমরা বিশেষ্য বুঝলাম, সর্বনাম বুঝলাম। বিশেষণ চলে আসো। বিশেষণ পদটা খুব মজার জিনিস। যে বিশেষণ হচ্ছে, অনেকেই বলে দোষ গুণ অবস্থার সংখ্যা। আসলে দোষ গুণ অবস্থার সংখ্যা প্রথমেই বলবা কার দোষ গুণ অবস্থার সংখ্যা। হ্যাঁ, এই যে মডিফাই করে 1 নাম্বার, অর্থাৎ এই নাউন এবং প্রোনাউনের কি করবে? এখানে নাউন এবং প্রোনাউনের দোষ গুণ। ধরো এখানে আমি বললাম করিম, আর এখানে বললাম সে, ঠিক আছে? করিম রোজ স্কুলে যায়, সে ভালো ছেলে। তাহলে এখানে কি করিম ব্যবহার করলাম নাউন, এখানে সে ব্যবহার করলাম। তাহলে এখানে দেখো বিশেষণ হচ্ছে এই সে বা করিমের দোষ গুণ অবস্থার সংখ্যা বোঝাবে। তাহলে সে মানে বিশেষ্য, সে মানে সর্বনাম, আর করিম মানে বিশেষ্য। তাহলে সর্বনাম এবং বিশেষ্যের দোষ গুণ অবস্থার সংখ্যা মাত্রা ব্যবহার করলে মাত্রা বোঝাবে, সেটার নাম হবে বিশেষণ। অ্যাডজেক্টিভ, সে ভালো ছেলে, সে ভালো গাইতে পারে, নরম বাতাস, ঠান্ডা, গরম, এই জাতীয়
সমস্ত জিনিস বোঝালে সেটার নাম হবে বিশেষণ। আবার সংখ্যা বোঝালেও কিন্তু বিশেষণ হয়। ওকে, তাহলে আমরা বিশেষণ বুঝে গেলাম। এরপর ক্রিয়া। ক্রিয়া হচ্ছে টু ডু সামথিং, কোনো কিছু করা। অর্থাৎ আমি বক্তব্য দিচ্ছি বা তুমি কিছু করছো, এটার নাম ক্রিয়া, এটার নাম হচ্ছে ক্রিয়াপদ। অব্যয় হচ্ছে সাধারণ ইংরেজিতে কনজাংশন বলবো আরো কিছু সংযোগ করা হয়। আমরা এক বা একাধিক সেন্টেন্সকে এক জায়গায় করি কিছু শব্দ দিয়ে সংযোগ করে থাকি, ঠিক আছে? মানে একটা সেন্টেন্সটা যখন আমরা দীর্ঘ করি, বড় করি, তখন আমরা সেটাকে সংযোগ করি। এই সংযোগ দেওয়ার জন্য কিছু স্পেসিফিক পদ লাগে। সেই স্পেসিফিক পদের নাম কি আমি উপরে মুছে দিলাম। এই স্পেসিফিক পদ নাম দেখো তোমরা অনেকেই শুনে থাকবে, যেমন এবং, ঠিক আছে, ও, আর, তারপরে বরং, তারপরে সুতরাং, তারপরে নচেত, কিন্তু, কিন্তু, তারপরে আর, তারপরে অথবা, এইভাবে আরো আছে। এইগুলোকে কনজাংশন বলে, অর্থাৎ দুটো অব্যয় পদ বলে, দুটো বাক্যকে একত্রিত করে দেয় যেটা, সেটার নাম হচ্ছে অব্যয় পদ। অব্যয় গেল। এখন আমরা সব পদগুলো পেয়ে গেলাম। এখন পদের পরে আমরা যে অংশটা আসবো সেই অংশটা দেখো। সেই অংশটার নাম দিয়েছে সমাপিকা এবং অসমাপিকা ক্রিয়াপদ। এই যে আমরা ক্রিয়ার পদ দিলাম, এই ক্রিয়াপদ কিন্তু দুটো ভাগে ভাগ করা যায়। হ্যাঁ, একটা হচ্ছে সমাপিকা ক্রিয়াপদ আর একটা হচ্ছে অসমাপিকা ক্রিয়াপদ। অসমাপিকা, তোমরা নাম শুনেছো কখনো অসমাপিকা আর সমাপিকা? আচ্ছা বলো তো, তোমরা অনেক সময় কথা বলতে বলতে থেমে যাও না? তখন তোমার আব্বু আম্মু বলে, তুমি তো স্পষ্ট করে বললে না তোমার ক্লাসে আজ কি হয়েছে। অনেক সময় আমরা স্পষ্ট করে বলতে পারি না। বললে যে আব্বু আজকে না আমি স্কুলে যেতে যেতে, আর কিছু বললে না, তখন আব্বু বলে কি হয়েছে স্কুলে যেতে যেতে, বলো বলো। এই যে তোমার আব্বু বলছেন বলো বলো, এটার নামই হচ্ছে অসমাপিকা ক্রিয়া। তুমি এই জায়গায় কিন্তু কি ক্রিয়া ব্যবহার করো নাই, এই জন্য এটার নাম হচ্ছে অসমাপিকা ক্রিয়া। আর সমাপিকা ক্রিয়া কি, যেটা সমাপিকা ক্রিয়া একদম স্পষ্ট করে বললে যে সমাপিকা হচ্ছে তোমার বক্তব্য একেবারে পূর্ণাঙ্গ করবে, বক্তব্য শেষ করবে, ঠিক আছে? বক্তব্য শেষ করলে তার নাম হবে সমাপিকা ক্রিয়া। যেমন আমি রোজ বল খেলি, ঠিক আছে, সমাপিকা ক্রিয়া। তুমি রোজ বল খেলো, তারপরে রোজ বল খেলি, তারপরে এইরকম আমাদের আরো যে সমাপিকা, আমি রোজ ফুটবল খেলি, আমি রোজ স্কুলে যাই, আমি রোজ সকালে গান বলি, আমি আব্বুর কথা শুনি, আমি শিক্ষকের কথা শুনি, আমি মনোযোগ দিয়ে পড়ি, এইগুলো সব সমাপিকা ক্রিয়া। আর অসমাপিকা ক্রিয়া, আমি আব্বুর কথা কি আর কিছু বললাম না, আমি রোজ মাঠে কি আর কিছু বললাম না, আমি বই নিয়ে কি আর কিছু বললাম না, এই জাতীয় হলে সেটার নাম হবে অসমাপিকা ক্রিয়া। ওকে, এরপরে যেটা আমরা শেখাবো সেটার নাম হচ্ছে, বইয়ে আছে লিঙ্গ, ঠিক আছে? এই লিঙ্গ তোমরা দেখো, লিঙ্গ তোমরা ইংরেজিতে যেটা বলো জেন্ডার পড়েছো। তো জেন্ডার এখানে পড়েছো ম্যাসকুলাইন জেন্ডার, ফেমিনাইন জেন্ডার, নিউট্রাল এন্ড কমন, তোমরা ইংরেজিতে ভালো করে পড়েছো। কিন্তু এখানে বাংলায়ও আছে। বাংলায় হচ্ছে এক জাতীয় পুরুষ বোঝালে সেটার নাম হচ্ছে পুংলিঙ্গ, এক জাতীয় স্ত্রী বোঝালে সেটার নাম হচ্ছে স্ত্রীবাচক শব্দ, আর যে জাতীয় কিছুই বোঝা যায় না সেটা হচ্ছে উভয়। আর কিছু আছে ক্লিপ, আমি এক এক করে বলছি। যেমন মা হলে বাবা, তাহলে মা হচ্ছে এখানে পুরুষ জাতীয় শব্দ বাবা, ভাই, বোন, এইভাবে হলে আমরা পুরুষ জাতীয় স্ত্রী জাতীয় সহজে আলাদা করতে পারি। তো পুরুষ জাতীয় স্ত্রী জাতীয় খুব একটা কঠিন নয়, সহজ। কিন্তু কিছু শব্দ আছে যে উভয়ই হতে পারে, এই উভয় হতে পারে যেগুলো, সেগুলো ভালো করে দেখো। এক নাম্বার আমি এখানে দিয়ে দিচ্ছি, এইগুলোর মধ্যে থেকে একটা পরীক্ষা আসবে, তুমি ভালো করে খেয়াল করবে। যেমন আমি বললাম চিকিৎসক, দেখো। 2 নাম্বার মন্ত্রী, ঠিক আছে। 3 নাম্বার রাষ্ট্রপতি, 4 নাম্বার উপাচার্য, ঠিক আছে। এটা হচ্ছে এই জাতীয় শব্দ, ভালো করে বোঝার চেষ্টা করো। এটা হচ্ছে উভয়। এখন বললাম চিকিৎসক, আমি বললাম চিকিৎসকের কাছে যাচ্ছি, এখন কি
আমরা কিন্তু কেউ বললাম না আসলে চিকিৎসক কি মহিলা নাকি পুরুষ কেউ জানে না, মন্ত্রীর কাছে যাচ্ছি। এটা কি তোমার স্পষ্ট করে দেওয়া আছে যে মহিলা মন্ত্রী বা পুরুষ মন্ত্রী? না, রাষ্ট্রপতি। আমাদের রাষ্ট্রপতিকে কখনো বলা হয় যে মহিলা রাষ্ট্রপতি না পুরুষ রাষ্ট্রপতি? সেটাও কিন্তু বলা হয় না। আবার যখন বলি উপাচার্য, উপাচার্য হয়তো বোঝো না। উপাচার্য হচ্ছে যে ইউনিভার্সিটির যিনি দায়িত্বে থাকেন, যে কোনো একটা পাবলিক অথবা প্রাইভেট ইউনিভার্সিটি যাই হোক না কেন, যিনি হেড থাকেন তিনি উপাচার্য। আর আচার্য হচ্ছেন যিনি প্রেসিডেন্ট থাকেন তিনি। যাই হোক, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু কোনো জায়গায় আমরা স্ত্রীবাচক শব্দ দেখি না, পুরুষবাচক আলাদাভাবে দেখি না। এই জায়গায় হচ্ছে উভয়। তো এটা তোমাদের বইয়ে আর বেশি নাই, আমি এই জন্য দিচ্ছি না। কিন্তু কিছু শব্দ আছে যেটা, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এর ভিতরে একটা প্রশ্ন আসবে। কিছু শব্দ আছে শুধু স্ত্রী বোঝায়। কেমন বলো দেখো তো? যেমন ধরো আমরা শব্দটা, একটা শব্দ আমরা দেখি শুধু স্ত্রী বোঝায়। যেমন আমরা বললাম দায়, এই শব্দটা আমরা দিলাম, হ্যাঁ। আর এখানে একটা শব্দ দিলাম কবিরাজ। এটা তোমাদের বইয়ে নাই, হ্যাঁ, আমি জাস্ট তোমাদের বোঝানোর জন্য আমি দিচ্ছি শব্দ দুটো। একটা শব্দের নাম দিলাম দায়, আর একটা শব্দের নাম দিলাম কবিরাজ। ভালো করে খেয়াল করো, আমি এখানে দিলাম কবিরাজ। তোমরা অবশ্যই শব্দ দুটো মনে হয় প্রথম শব্দটা শুনেছ, কিন্তু দ্বিতীয় শব্দটা শোনো নাই। দায়কে, কবিরাজকে। কবিরাজ হচ্ছে জানো যে যারা গ্রামে গাছড়া এই সমস্ত বিষয় নিয়ে যারা কি করে, ওই ডাক্তারি করে বা ওষুধ টষুধ দেয়, তাদেরকে কবিরাজ বলা হয়। কবিরাজ দেখো একেবারে এটা পুরুষবাচক শব্দ, এর কোনো স্ত্রীবাচক শব্দ নেই, ঠিক আছে? এটা কিন্তু পুরুষবাচক শব্দ, হ্যাঁ, এটা কোনো জায়গায় স্ত্রী হয় না, পুরুষবাচক, ঠিক আছে? এরপর দেখো দায়, দায়টা দেখো, দায়টা আবার মজার ব্যাপার, এটা হচ্ছে স্ত্রীবাচক, স্ত্রীবাচক শব্দ। কেন বলো তো? দায়টা অর্থ অনেকেই হয়তো জানো না। দায় অর্থ হচ্ছে, তোমরা জানো না, তোমার মা অথবা আব্বু জানবেন বা দাদা দাদিরা জানবেন। এক সময় আমাদের দেশে যখন ডাক্তারের অভাব ছিল, তখন আমাদের যারা প্রসূতি মা ছিলেন, অর্থাৎ যে সকল মা বা বোনরা গর্ভাবস্থায় তাদের সন্তান প্রসব করতেন, তখন তো এত ডাক্তার ছিল না। তখন কি হতো, এই একটা গ্রামে একটা অভিজ্ঞ মহিলা থাকতেন, অনেক বয়স্ক মহিলা, তিনিই ডাক্তারের কাজ করতেন, তাকে দায় বলা হয়। ক্লিয়ার? আশা করি তোমরা বুঝতে পেরেছ। এটা আমি শিখিয়ে দিলাম। এরপরে তোমরা চলে যাবে বচন, হ্যাঁ, বচনে চলে যাবে। কিন্তু এখান থেকে অনেকগুলো এমসিকিউ দিয়েছি, এখানে অনেকগুলো এমসিকিউ দিয়েছি, সবগুলো কিন্তু এর মধ্যে আমি আলোচনা করেছি। বচন, তোমরা বচন দেখো, নাম্বার, ইংরেজিতে নাম্বার, সংখ্যার ধারণা, সহজ কথা। এটা একটা, তাহলে শব্দের সাথে টি যোগ করলে এক বচন হয়, ঠিক আছে? টা যোগ করলে এক বচন হয়। তাহলে টি, টা, খানা, খানি, তাহলে আমি বললাম টি, টা। আমি বললাম ডাস্টার খানা একটি, এটা। আমি বললাম আমার চুল গাছি একটি। তাহলে যেখানে একটি বোঝাবে সেখানে সব সময় তোমরা সবাই তো জানো একটি কোথায় বোঝাবে, যেখানে বোঝাবে সেটা এক বচন। আর একের অধিক বোঝালে সেটা বহু বচন হয়ে যাবে। মজার ব্যাপার হচ্ছে বাংলা ভাষায় কিন্তু এক বচন এবং বহু বচন আছে, কিন্তু আরবি ভাষায় দ্বিবচন বলে একটা আছে, অর্থাৎ মধ্যবর্তী একটা বচন আছে। অর্থাৎ স্পেসিফিক ওয়ান ইজ এক বচন, একের বেশি টু দ্বিবচন, দুইয়ের বেশি হলে বহু বচন। কিন্তু আমরা বাংলা ভাষায় কিন্তু ওই দ্বিবচন বলে নাই, আমাদের বাংলা ভাষায় এক বচন এবং বহু বচন। একটি স্পেসিফিক এক বচন, একের অধিক হলে বহু বচন। এই বহু বচনগুলো কি করতে পারি? বহু বচন রা, এরা, গুলি, গণ, তারপরে সমেত, তারপরে বহু, এই জাতীয় হলে, তারপরে হচ্ছে তোমার আরো গাছি, গুচ্ছ, এইগুলো অনেকগুলো হলে সেটার নাম হচ্ছে বহুবচন হয়। তো তোমাদের বইয়ে বেশি নাই, এই জন্য বেশি দরকারও নাই, সামান্য কিছু আছে, সামান্যগুলো পড়লেই হয়ে যাবে। এখানে তোমাদের কয়েকটা জিনিস আছে, রা দিয়ে আছে, আর গুলো আছে, বৃন্দ আছে, ইত্যাদি। ওকে, এরপরে চলে গেল, তাহলে আমরা বচন পড়লাম। বচনের পরে আমরা যেটা পড়বো সেটার নাম হচ্ছে পক্ষ। তোমরা অনেকেই দেখো পক্ষ, পক্ষ হচ্ছে, এই পক্ষর নাম হচ্ছে তোমার, এটাকে আমরা সহজ করে বলে দিই, পক্ষ হচ্ছে পুরুষ, এটাকে আমরা পুরুষ বলছি, হ্যাঁ, পুরুষ। আর ইংরেজিতে যেটাকে আমরা বলি পারসন, কি হবে? পারসন। এখন মজার ব্যাপার হচ্ছে
হচ্ছে তোমরা পার্সন অনেকেই জানো, আমরা অনেক সময় চিন্তা করি পার্সন অনেক সময় আমাদের ভুল হয়ে যায়। আমি সহজ করে পার্সনকে আমরা এক নম্বরে বলি, পার্সনকে আমরা এক নম্বরে বলি, ইংরেজিতে বলে ফার্স্ট পার্সন, এটাকে বলে সেকেন্ড পার্সন, আর এটাকে বলি থার্ড পার্সন, তাই তো? এখন বাংলায় এটাকে আমরা বলছি ফার্স্ট পার্সন, আমরা বলছি উত্তম পুরুষ, উত্তম পুরুষ, পুরুষ, আর এটাকে বলছি মধ্যম পুরুষ, মধ্যম পুরুষ, আর এটাকে বলছি নাম পুরুষ। ঠিক আছে? কিন্তু তোমরা কি বলছো? তোমাদের বইয়ে যেটা বলছে সেটা আমরা একটু লিখে দিই। এখানে বলছে বক্তা পক্ষ, তোমরা বলছো বক্তা পক্ষ এক নাম্বার। এরপরে বলছে শ্রোতা পক্ষ, শ্রোতা পক্ষ, তারপরে বলছে অন্য পক্ষ। হ্যাঁ, দেখো আমি কিন্তু স্পষ্ট করে দিলাম। তোমরা কি বলছে? তোমাদের বইয়ে আছে, অর্থাৎ তোমাদের বইয়ে আছে কোনটা? তোমাদের বইয়ে আছে এই অংশটাকে বইয়ে আছে, আর আমি তোমাদের এক্সট্রা শেখালাম, ইংরেজিটা শিখিয়ে দিলাম ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন, আর বাংলায় শেখালাম উত্তম পুরুষ, মধ্যম পুরুষ, নাম পুরুষ। এখন আমি চলে আসি বক্তা পক্ষ, শ্রোতা পক্ষ। আচ্ছা এখন বলো তো স্পিকার কে? হ্যাঁ, ইয়েস, আই অ্যাম দ্য স্পিকার, I am always first person, but you all are listener. তাহলে you are all always second person. কিন্তু আমরা কি নিয়ে আলোচনা করেছিলাম বলো তো? আমরা পক্ষ নিয়ে আলোচনা করেছিলাম, ব্যাকরণ নিয়ে আলোচনা করেছি, এইগুলো সবই থার্ড পারসন। তাহলে the person is not present here is called third person. ওকে, তাহলে ইংরেজি এটা, বাংলায় কি? উত্তম পুরুষ। উত্তম মানে কি? যে কথা বলে, যে নিজে দায়িত্ব নিয়ে কথা বলে, বক্তব্য দেয়, সে হচ্ছে উত্তম পুরুষ। আর যে বক্তব্য শোনে সে হচ্ছে মধ্যম পুরুষ, আর যার সম্পর্কে বলা হয় সে হচ্ছে নাম পুরুষ। ওকে, আচ্ছা তাহলে কি হবে? আমি বলছি আমি উত্তম পুরুষ, তুমি শুনছো, তাহলে তুমি মধ্যম পুরুষ। আর কি নিয়ে কথা বলছিলাম আমরা? আমি বললাম যে আমাদের শেষ নবীর নাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ক্লিয়ার? আমি কিন্তু বললাম, আমি কিন্তু ফার্স্ট পারসন, তুমি কিন্তু শুনলে, তুমি কিন্তু সেকেন্ড পারসন। কার সম্পর্কে বললাম? আমাদের প্রফেট সম্পর্কে বললাম, উনি কিন্তু থার্ড পারসন। ক্লিয়ার? এখন মজার ব্যাপার হচ্ছে তুমি বলতে পারো স্যার আমি কখন ফার্স্ট পারসন হব? হ্যাঁ, তুমি আমাকে কিছু বলো। তুমি যদি আমাকে বলো স্যার আমি বুঝলাম না, তোমার এই কথাটাই বললাম যে স্যার বললেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের প্রফেট, আমি কথাটা বুঝলাম না বা শুনতে পাই নাই। তাহলে কথাটা কে বলেছো? তুমি বলেছো। নাও ইউ আর দ্য ফার্স্ট পারসন। আর কথাটা কে শুনলো? আমি, আই অ্যাম দ্য সেকেন্ড পারসন। বাট কথাটা কার সম্পর্কে শুনলাম? আমাদের প্রফেট সম্পর্কে। প্রফেট ইজ দ্য থার্ড পারসন। ক্লিয়ার? আমি মনে হয় তোমাদের বোঝাতে পেরেছি কিনা। এই পার্সনটাকে তোমাদের বইয়ে একটু অন্য পক্ষে ভাবে দিচ্ছে বক্তা পক্ষ। ভালো করে খেয়াল করো, বক্তা পক্ষ, শ্রোতা পক্ষ, অন্য পক্ষ। বক্তা যে বলছে, শ্রোতা যে শুনছে, অন্য যার সম্পর্কে বলা হচ্ছে। ওকে, ভেরি গুড। এখন আমরা চলে যাব এমসিকিউ। সব রেডি হও তোমরা বই খাতা নিয়ে। ওকে, মুছে দিলাম। বেশি নাই, অল্প কিছু এমসিকিউ তোমাদের শেখাবো, অল্প কিছু এমসিকিউ। তোমরা একটু ধৈর্য ধরো। এক নাম্বার, সবাই উত্তর করবে, কিন্তু এতক্ষণ যা শিখিয়েছি সেইগুলোই তোমরা উত্তর করার চেষ্টা করবে অবশ্যই, এটা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে? এক নাম্বার দিলাম, নিচে কোন প্রত্যয়টি সঠিক? এটা ইম্পর্টেন্ট বলেছি কেন? দেখো, হাতা, হাত যোগ অ সমান সমান হাতা। ঠিক আছে? খ, দেখো ইচ্ছা
যোগ উক সমান সমান ইচ্ছুক। তারপরে গ নাম্বার দেখো, জমি যোগ দার সমান সমান জমিদারি। তারপরে ঘ নাম্বার দেখো, ঘ নাম্বার কাব যোগ আ সমান সমান কাদন। এক নাম্বার দিলাম। দুই নাম্বার দেখো, দেখো তো পারো কিনা, সবাই অ্যানসার করার চেষ্টা করবে, না পারলে সমস্যা নাই, সবাই উত্তর দেওয়ার চেষ্টা করবে। হ্যাঁ, তাহলে আমি বুঝবো যে তোমাদের কতটুকু শেখালাম। ঠিক আছে? তারপর দেখো, এরপর দেখো, বিশেষ্যের পরিবর্তে কোন পদ বসে। ওকে, ক ক্রিয়া, খ অব্যয়, গ বিশেষণ, ঘ সর্বনাম। ওকে, এটা গেল 2 নাম্বার। 3 নাম্বার দেখো, 3 নাম্বার দেখো, তার ঘনিষ্ঠ বন্ধু রহিম। এখানে তার কোন পদ? ঠিক আছে, ক বিশেষ্য, খ বিশেষণ, গ চলে গেছো তোমরা। ওকে, এখন দেখো আমি এখানে কয়েকটা দিয়েছি, এখন দেখো তো পারো কিনা তোমরা। নিচের কোন প্রত্যয়টি সঠিক, এটা সবাই পেরেছো মনে হয়। ইয়েস, এটা পেরেছো। 2 নাম্বার, বিশেষ্যের পরিবর্তে কোন পদ বসে। বিশেষ্যের পরিবর্তে তোমরা অনেকেই দিয়েছো, রাইট অ্যান্সার। 3 নাম্বার, তার ঘনিষ্ঠ বন্ধু রহিম, তার কোন পদ, এটা অনেকে দিয়েছো, তাহলে তারও হচ্ছে সর্বনাম পদ। ভেরি গুড, ভেরি গুড। আবার দেখো কিছু শর্ত, এরপরে দেখো আমরা অন্য একটা দিই, এখান থেকে আমরা খুব ইম্পর্টেন্ট দেখো 3, 4 নাম্বার দেখো, ক্রিয়াপদ। ক্রিয়াপদ সাধারণত কত প্রকার? ঠিক আছে, ক 2, আমি এইভাবে লিখলাম 2, ক 3, গ 4, ঘ 5। দাও উত্তর দাও। 5 নাম্বার দেখো, 5 নাম্বার ভালো করে খেয়াল করবা। বাংলা ভাষায় খুব ইম্পর্টেন্ট, বাংলা ভাষায় বিশেষ্য ও সর্বনাম পদের সংখ্যাগত ধারণা কত প্রকার? দুটি ইম্পর্টেন্ট, ক 2, খ 3, গ 4, ঘ 5, একই রকম। ঠিক আছে, আচ্ছা এটা গেল, এটা সমানই হয়ে
একটু করো, 5-6 নাম্বার করো। 6 নাম্বার দেখো, আমি, আমরা, আমরা কোন পক্ষ, ঠিক আছে। ক, শ্রোতা পক্ষ। খ, বক্তা পক্ষ। গ, অন্য পক্ষ। ঘ, কোনো পক্ষই না। এটা গেল 6। দেখি 6 নাম্বার কে কে পাচ্ছো? 3টে দিলাম, বেশি নাই, 10টা করাবো, খুব বেশি করাবো না। 10টা ইম্পর্টেন্ট, 10টা আসার মতো, ঠিক আছে। করতে থাকো। 6-7 নাম্বার দেখো, এখানে দেখো, তোমরা কোন পক্ষ, এটাও দিলাম। ক, শ্রোতা পক্ষ। গ, বক্তা। গ, অন্য। ঘ, কোনটি নয়। ওকে, 8 নাম্বার দেখো, নিচের কোনটি সঠিক বচন? ক, বহু বচন। বহু বচন। ক, মেঘমালা। খ, আম। গ, ছেলে। ঘ, শিক্ষক। ওকে, দেখি কে কে পারছো। কই অ্যান্সার কই? তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো, অ্যান্সার করতে হবে, অ্যান্সার করতে হবে। দেখি অ্যান্সার কে পারে। সবাই উত্তর করার চেষ্টা করো। ঠিক আছে, অনেকেই পারছো, অনেকেই পারছো না, আমি করে দিচ্ছি। দেখো, ক্রিয়াপদ সাধারণত কত প্রকার? ক্রিয়াপদ সাধারণত আমি শিখালাম না, সমাপিকা অসমাপিকা, বাংলা ভাষায় বিশেষ্য সর্বনাম, পদের সংখ্যাগত ধারণা কত প্রকার? এটাও কিন্তু বিশেষ্য সর্বনামের সংখ্যাগত ধারণা 2 ধরনের পাওয়া যায়। এটা উত্তরেই 6 নম্বর দেখো, আমি, আমরা কোন পক্ষ? আমি যখন কথা বলছি তখন কিন্তু বক্তা, যে বলছে সে বক্তা পক্ষ। 7 নম্বর কি? তোমরা কোন পক্ষ? তোমরা হচ্ছে তুমি, তোমরা, এটা অবশ্যই শ্রোতা পক্ষ। 8 নম্বর কি? নিচের কোনটি সঠিক বহুবচন? এখানে দেখো সবগুলো এক বচন, এটা শুধু বহুবচন। ওকে, লিখে নাও। হয়েছে লেখা?
গুড। আচ্ছা, আমরা এবার একটু বাক্যতত্ত্ব নিয়ে আমি সরাসরি কিছু এমসিকিউ তোমাদের দেবো। এখানে 8টা দিয়েছি, ওখানে এরকম 8টা 10টা এমসিকিউ এমনটা আলোচনা করে নিই। হ্যাঁ, ওখানে 8টা 10টা করে নিই যাতে তোমরা একটু ওখানে কমন পাও। পাবে কিনা জানি না, বুঝে দিলাম। বাক্যতত্ত্ব, এটার নাম হচ্ছে বাক্যতত্ত্ব। ওকে, 1 নাম্বার। ভালো করে দেখো। আল্লাহ তোমার মঙ্গল করুন। কোন বাক্য? এটা যেহেতু পড়েছ আমি আর আলোচনা করতে গেলাম না। ক হচ্ছে বিস্ময়, খ জিজ্ঞাসা, গ বিবৃত, গ ইচ্ছা, অনুজ্ঞা। এটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, 1 নাম্বার। 2 নাম্বার দেখো, 2 নাম্বার প্রশ্ন দেখো। প্রার্থনা মিনতি বোঝালে কোন বাক্য হয়? প্রার্থনা মিনতি বোঝালে কোন বাক্য হয়? ক দেখো বিস্ময়, খ দেখো জিজ্ঞাসা, খ দেখো এটা কি প্রশ্ন, গ নাম্বার দেখো বিবৃত, আর ঘ নাম্বার দেখো অনুজ্ঞা। ওকে, 2। 3 নাম্বার দেখো এখানে বললাম আমি নাচতে পারি না। পারি না কোন বাক্য? ক নাম্বার দেখো নবোধক, ক নাম্বার দেখো নবোধক, ক নাম্বার প্রশ্ন, খ নাম্বার বিবৃত। ওকে, 4 নম্বরে চলে আসো, করতে থাকো। আমি 4 নম্বর করে দিই, সময় খুব কম, আমার আরেকটা ক্লাস আছে। আমি আর সময় বেশি দিতে পারবো না, আমার 7-এ আরেকটা ক্লাস আছে, ওই জায়গায় যেতে হবে। আর তোমাদের সাথে 2-3 মিনিট যতটুকু হয়, হ্যাঁ 2-3 মিনিটের মধ্যে যে কয়টা প্রশ্ন হয় আমি সেই কয়টা প্রশ্নই তোমাদের করব। একটু তাড়াতাড়ি করো। ওকে, 4 নম্বরে দেখো কোনটা সঠিক, কোনটি সঠিক এটা না পারতেই হবে, কিন্তু এটা হচ্ছে ক কর্তা প্লাস কর্ম প্লাস ক্রিয়া, খ কর্ম প্লাস কর্তা প্লাস ক্রিয়া, গ ক্রিয়া প্লাস কর্ম প্লাস কর্তা, হ
ক্রিয়া প্লাস কর্তা প্লাস কর্ম। কোনটা কি বাক্যের গঠন অনুসারে গঠন, বাক্য যে গঠন করবা, এই বাক্যটা যে গঠন করবা, এই গঠন প্রক্রিয়াটা কোনটা সেটা আমি বলতে চেয়েছি, কোন অংশটা হবে। ওকে, আচ্ছা আমি লিখে দিচ্ছি এই চ্যাপ্টারটা। দেখো বাক্য আমি লিখে দিচ্ছি, আল্লাহ তোমার মঙ্গল করুন। এটা কোন ধরনের বাক্য? এটা অনুজ্ঞা। ঠিক আছে, অনুজ্ঞা হবে। আচ্ছা এরপর দেখো প্রার্থনা মিনতি থাকলে কোন বাক্য হয়? এটা অনুজ্ঞা হয়। ঠিক আছে, আমি নাচতে পারি না, এটা নাবোধক বাক্য হয়। হ্যাঁ, আমি নাচতে পারি না, এটা সবসময় নাবোধক, না পারা অর্থে বোঝাচ্ছে। আচ্ছা এখানে কোন বাক্যটা সঠিক? এখানে কর্তা কর্মক্রিয়া, সাবজেক্ট অবজেক্ট এবং ক্রিয়ার বাংলা গঠন, এটা সঠিক। তো এই হচ্ছে আমার উত্তরগুলো করে দিলাম। তো প্রিয় শিক্ষার্থী, তোমাদের আগামীকাল পরীক্ষা, বাক্যগুলো এইগুলোই ভালো করে পড়ো আর বইটা একটু ভালো করে দেখো, ইনশাআল্লাহ খুব কমন পাবে। এবং আশা করি তোমাদের আর একটু সময় দিতে পারলে ভালো হতো, কিন্তু আমার পরে আরেকটা ক্লাস আছে। ভালো থাকবে, সুস্থ থাকবে, খোদা হাফেজ।